শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। লভ ভিউয়ার্স, কেমন আছে সবাই? আশা করি ভালোই আছে। আপনার দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও, ভোট.com মায়াজাল অফিসিয়াল টিভি। আমার ছোটবেলায় দেখা একটি ঘটনা। আমাদের পাড়ার নাম বার্মা। এই বার্মায় তখন খুব একটা জনবসতি ছিল না, গোটা কয়েক ঘর এপাশে ওপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রথমেই যে ঘটনাটির কথা আমি বলছি সেটি আমি বড়দের মুখে শুনেছি। আমাকে দেখতে যেতে দেওয়া হয়নি, কারণ তখন আমি অনেকটা ছোট ছিলাম। আমার বাড়িটা যেখানে আছে ঠিক তার ডান দিক বরাবর একটু গেলেই একটা বড় মনসা মন্দির আছে। সেখানে একটা দাদু থাকতো, যে কিনা শুনেছিলাম ঝাড়ফুঁক করে। ওই মন্দিরের পরের গলিতে বাঁ দিকে থাকতো রঙ্গদার দিদি, আর দুপা এগিয়ে ডান দিকে থাকতো পুষ্করদার বাবা। এই পুষ্করদার বাবার সাথে রঙ্গদার দিদির কিছু একটা চলছিল। পরে জানা গিয়েছিল এরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং একে অপরকে খুবই ভালোবাসত। কিন্তু কিছু দিনের মধ্যেই রঙ্গদার দিদি এইডসের কারণে মারা গিয়েছিল। তা পুষ্করদার বাবা খুব দুঃখে এবং ভয়তে ভয়তে থাকতো। এরপর অনেকগুলো দিন হয়ে গেছে। তখন পুষ্করদার বাবাকে ডায়মন্ড পার্ক থেকে কাজ করে অনেক রাতে সাইকেল চালিয়ে ঘরে ফিরে আসতে হতো। আর ডায়মন্ড পার্কে তখন বেশ অনেকগুলো মার্ডার কেস হতো। একদিন ওরকম রাতে ঘরে ফিরে শরীর ভারী লাগছে বলে শুয়ে পড়েছিল পুষ্করদার বাবা। তখন ওর চোখ পুরো রক্তের মতো লাল। তা পুষ্করদার মায়ের মনে হলো সারাদিন খেটে হয়তো জ্বর এসে গিয়েছে, হয়তো তাই ওষুধ খাইয়ে শুইয়ে দিলে ভালো হবে। তো ওষুধ খাওয়ানো হলো, শুইয়ে দেওয়া হলো। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। গন্ডগোলটা হলো তার পরের দিন সকাল থেকে। পুষ্করদার বাবা মোটামুটি ঠিক ছিল, কিন্তু রাতের বেলায় যখন ভাত খেতে দিয়েছে তখন পুষ্করদার বাবা ভাতের থালা শুদ্ধ মই নিয়ে ওদের বাড়ির অ্যাসবেস্টারে উঠে যাচ্ছে। সারা রাত তিনি ওই অ্যাসবেস্টাসেই ঘুমন। পরের দিন রাতেও খেতে দিলে সেই একই ভাতের থালা নিয়ে তিনি আবার সেই মই দিয়ে উপরে অ্যাসবেস্টাসে উঠতে চান। তেমন সময় পুষ্করদার মা জিজ্ঞাসা করেন যে, কি হলো, কই যাচ্ছ তুমি? তো পুষ্করদার বাবা বলতো যে, আমি আরো একজনের সাথে খাবো বলে তিনি তড়িঘড়ি মই নিয়ে অ্যাসবেস্টাসের উপর উঠে যান। তো তিনি রোজই প্রায় এরকম করতেন এবং বেশ কিছুদিন ওরকম করে অ্যাসবেস্টাসের থালা নিয়ে উপরে চলে যাওয়ার পর যখন পরের দিন পুরো ফাঁকা থালা নিয়ে পুষ্করদার বাবা নামতো, তখন কেমন যেন প্রত্যেক দিন প্র্যাকটিক্যালি পুষ্করদার বাবা ওই ফাঁকা থালা নিয়ে যতবার নামতো ওনাকে দেখে মনে হতো উনি যেন আগের দিনের তুলনায় আরেকটু বেশি শুকিয়ে গেছেন এবং উনি কারোর কথা শুনতেন না। এরকম বেশ অনেকগুলো দিন কেটে যাওয়ার পর পুষ্করদার মা ওই মনসা মন্দিরের দাদুর কাছে যায় এবং সব কথা খুলে বলেন। তো ওখানে অনেকেই ছিল। তো দাদু তখন সব শুনে বলেন যে, তুমি তাহলে একটা কাজ করো, তুমি আজকে ওকে দুটো থালাতে ভাত খেতে দেবে, দেখো কি করে। রাত হলো, পুষ্করদার বাবাকে পুষ্করদার মা দুটো থালাতে ভাত বেড়ে দিল। পুষ্করদার বাবা দুটো থালা পেয়ে খুব খুশি হয়ে দুটো থালা নিয়ে অ্যাসবেস্টাসের উপরে উঠে যায়। আর সেই সময় মিতুল দাদাদের ছাদ দিয়ে সবাই পুষ্করদার বাবাকে লক্ষ্য করতে থাকে। একটা থালা পুষ্করদার বাবা নিজে খাচ্ছে আর অন্য একটা থালা পাশে রেখে দিচ্ছে, এবং যতক্ষণে পুষ্করদার বাবার নিজের থালাটা সম্পূর্ণ শেষ করা সম্পন্ন হলো, সবাই দেখল পাশের থালাতে আর এক ফোঁটা খাবার পড়ে নেই। যারা যারা এই ঘটনা দেখেছে তাদের সবার গা ভারী হয়ে গেছে ওই সময়। এটা কি করে সম্ভব? পুষ্করদা পাগল ছিল, এই কথাই সবাই ভেবেছে। কিন্তু আজ এই রাতে এই মুহূর্তে একটা মুহূর্তের জন্যেও মনে হচ্ছে না
পুষ্করদার বাবা পাগল। পাশের থালাটি একা একা কি করে ফাঁকা হয়ে গেল? কেউ কেউ প্রায় চিল্লিয়ে উঠেছিল এবং সেটা পুষ্করদার বাবা শুনতে পায় এবং দেখতে পেয়ে খুব তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে দৌড়ে দূরে এক হোগলা বনের মধ্যে ঢুকে পড়ে। আর তখনের সময় হোগলা বনের পাতা অনেক বড় বড় ছিল। মিতুল দাদাদের ছাদের উপর দিয়ে রঙ্গদা, সখাদা এরা সবাই বড় বড় টর্চের আলো জ্বালিয়ে দেখে যে পুষ্কর তার বাবা অত বড় পাতার মধ্যে থেকে পুরো বনটার মাঝে গুম হয়ে বসে আছে। ওই রাতে মিতুলদা, সখাদা, রঙ্গদা এবং আরো অনেক লোক মিলে গিয়ে মোটা চেইন শিকল দিয়ে বেঁধে টানতে টানতে পুষ্করদার বাবাকে নিয়ে এসে ঘরে বেঁধে রাখে। পরের দিন সকালে দাদু আসেন ছাড়াতে। পুষ্করদার বাবা দাঁতে করে জল ভরা কলসি নিয়ে দৌড়তে দৌড়তে মন্দিরের সামনে গিয়ে পড়ে যায়। পরে দাদুর থেকে জানা গিয়েছিল যে পুষ্করদার বাবাকে নাকি দুখানা ভূতে ধরেছিল। তো এই ঘটনাটি এখানে শেষ হলে পারত, কিন্তু হলো না। এই দুটো ভূত তাড়ানোর পরেও পুষ্করদার বাবা কিরকম যেন করত। তিনি শুকিয়ে যাচ্ছিলেন এবং দাদুকে বলতে দাদু বললেন যে সবে সবে দুটো ভূত বেরিয়েছে তো, তাই একটু ধাত রয়ে গিয়েছে, আস্তে আস্তে ঠিক হবে। কিন্তু আস্তে আস্তে পুষ্করদার বাবার পাগলামি বেড়েই চলল। তাই ওকে মোটা শিকল দিয়ে বেড়ার ঘরে একটা কোণায় বেঁধে রাখা হয়েছিল। এই ঘটনার পরে আমি তখনও ঠিক করে এই ঘটনাটা পুরো জানতাম না, শুধু জানতাম পুষ্করদার বাবাকে দুটো ভূতে ধরেছিল এবং এখনো তাই বেঁধে রাখা হয়েছে। তা আমি একদিন খেলতে খেলতে ওই ঘরটার পাশে বেড়ার ফাঁক দিয়ে দেখি মোটা শিকল দিয়ে বাঁধা পুরো শুকিয়ে যাওয়া একটা কঙ্কালের মতন, পুরো কাঠ হয়ে গেলে চোখ দুটো যেমন স্তব্ধ হয়ে যায় সেরকম বার করা দুটো চোখ উপরের দিকে তাকিয়ে বসে আছেন পুষ্করদার বাবা। তার কিছুদিনের মধ্যেই পুষ্করদার বাবা মারা যান। পরে সবার কাছে আমি শুনেছিলাম পুষ্করদার বাবাকে 3টে ভূত ধরেছিল। সেদিন রাতে বাড়ি ফেরার পথে দুটো, আর যেটা শেষ পর্যন্ত ছিল সেটা ছিল রঙ্কদার বোন। এই ঘটনার পরেও রঙ্কদার বাড়ির সামনে 5 জন মারা গিয়েছিল। এই ছিল আমার বন্ধু সন্দীপের মুখ থেকে শোনা ঘটনা। আর এর মধ্যে বিশেষ কথা হলো এই যে এখানের সমস্ত জায়গাটা আমি নিজে গিয়ে দেখে এসেছিলাম পড়তে থেকে ফেরার পথে। সত্যি বলতে কি, জায়গাটা পুরো নিস্তব্ধ ছিল। ঘটনাটা শুনে যাওয়ার পর সত্যি আমার প্রচুর ভয় করেছিল গৌরবদা। অবশেষে অনেক ধন্যবাদ প্রেতকথার সমস্ত শ্রোতাদের, এবং লেখায় কোনো ভুল ত্রুটি হলে ছোট ভাই ভেবে ক্ষমা করে দিও। ধন্যবাদ। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। শুনছেন প্রেতকথার 349 নম্বর এপিসোড। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, সাউন্ডের সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। প্রথম ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আপনার কোনো মতামত থাকলে সেটিও কমেন্ট করে জানাবেন। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় যাওয়ার আগে মনে করিয়ে দিয়ে আমাদের ঘটনা পাঠাতে হলে মেইল করতে হবে prettkotha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠাতে হবে ঘটনা। এছাড়া আপনি যদি স্টুডিওতে এসে আমার সঙ্গে সরাসরি প্রেতকথার লাইভ পডকাস্ট করতে চান, যে এপিসোডগুলি আসে আমাদের গৌরব তপাদার ব্লগস চ্যানেলে, যার চ্যানেল লিঙ্ক অলরেডি এই ভিডিও টাইটেলে দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে আপনারা সেই পডকাস্টগুলি শুনতে পারেন যেখানে মানুষ নিজে আমার স্টুডিওতে এসে সরাসরি ঘটনা বলেন। আপনি যদি চান তাহলে অবশ্যই ঘটনা লিখবেন এবং লিখে নিজের কন্ট্যাক্ট নাম্বার দেবেন এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে বলবেন যে আমি এই ঘটনাটি স্টুডিওতে এসে বলতে চাই। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ঘটনা পাঠিয়েছেন শুভময় অধিকারী। যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। হ্যালো গৌরবদা, আবারও চলে এলাম আরও একটা নতুন ঘটনা নিয়ে। আমি শুভময় অধিকারী, এখন ক্লাস 12-এ পাঠরত। আমি হাওড়ার বাসিন্দা। শ্রোতা বন্ধুদের বলে রাখি, আমার আগের ঘটনাটি শুনতে হলে আমার 336 নম্বর এপিসোড শুনতে হবে। তোমার নতুন গান অধিকার দিলাম তোমায় খুবই ভালো হয়েছে।
থ্যাঙ্কস শুভময়। যারা আমার গান শুনেন তাদেরকে আমার সবসময় অনেক বেশি স্পেশাল বলে মনে হয়, বিকজ গানটা আমি খুব প্যাশনেটলি করার চেষ্টা করি এবং এটাই বেসিক্যালি আমার সবথেকে বড় প্যাশনের জায়গা। সো আপনারাও যারা যারা এখনও পর্যন্ত অধিকার দিলাম তোমায় শোনেননি, তারা প্লিজ গৌরব তবাদার ব্লগস চ্যানেলে যান এবং সেখানে গিয়ে অধিকার দিলাম তোমায় বলে আমার যে নতুন গানটি বেরিয়েছে সেই গানটি শুনুন। অনেক খেটে অনেক কষ্ট করে বানিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার সোজা ঘটনায় আসা যাক। আমার অঙ্ক স্যারের কাছ থেকে ঘটনাটি শুনেছিলাম। স্যারের নাম জয় চ্যাটার্জি। স্যারের মুখে ঘটনাটি শুনে গায়ে কাটা দিয়ে উঠেছিল আমার, এবং আমার মনে হয় তোমারও বেশ ভয় লাগবে ঘটনাটি শুনে। সালটা 2014। আমি তখন ক্লাস 12-এ পড়ি। স্যার বলছেন এভাবে, সবার মতন আমিও তখন কম্পিটিটিভ এক্সামস আর বোর্ডসের এক্সাম নিয়ে ব্যস্ত। আমি যেহেতু রাত অবধি পড়াশোনা করতাম, তাই বাড়ির চিলে কোঠার ঘরে একা শুতাম আমি। তো একদিন রাত অবধি পড়ার ইচ্ছা না করায় একটু তাড়াতাড়ি উঠে শুয়ে পড়েছিলাম। সময়টা ছিল শীতকাল, তাই কম্বল মুড়ি দিয়ে বেশ ভালো ঘুম হতো রাতে। আমি তখন বেশিরভাগ সময় পাশ বালিশ জড়িয়ে ঘুমোতাম। তো সব দিনের মতো সেদিনও ভালোই ঘুমোচ্ছিলাম। হঠাৎ ওই রাত 3টে নাগাদ আমার ঘুমটা ভেঙে যায়, আর আমি বুঝতে পারি যে আমার হাত পা যেন প্যারালাইজড হয়ে গেছে। আমি নিজের হাত পা নাড়াতে পারছি না, আর মনে হচ্ছে পাশে যেন কেউ একজন শুয়ে আছে। তার একটা ঠান্ডা নিঃশ্বাস আমি অনুভব করছিলাম ঘাড়ের কাছে। আর তখনই শুনতে পেলাম কেউ যেন আমার কানের কাছে বলছে, যাই হয়ে যাক পাশ ফিরবি না। আমি বুঝতে পারছিলাম না যে কি করব, শুধু চোখটা বন্ধ করে শুয়েছিলাম। কিছুক্ষণ পর মনে হলো যেন সব শান্ত হয়েছে। আমি কোনো রকমে খাট থেকে নেমে বাবা মার ঘরের দরজার সামনে গিয়ে জোরে লাথি মারতে থাকি দরজা, এবং সব ঘটনা খুলে বলি। কিন্তু বাবা মা পাত্তা দেয়নি সেরকম। ভেবেছিল ছেলে হয়তো রাত অবধি পড়াশোনা করে, তাই হয়তো ভুলভাল কোনো স্বপ্ন দেখেছে, এবং সেই রাতটা তারা আমাকে নিজেদের কাছে নিয়ে শুয়ে পড়ে। পরের দিন বাবা বলে যে, আজ তুই আমাদের সাথে শুবি, চল। দেখি, যে কাল এসছে সে তো নিশ্চয়ই আজও আসবে, দেখি কেমন ভূত আসে। আগের দিন ওই ঘটনার পর একটা ট্রমা কাজ করছিল আমার মধ্যে, তাই সেদিনও তাড়াতাড়ি শুয়ে পড়ি। এক পাশে মা, এক পাশে বাবা। বাবা বলেছিল আমি সারা রাত জেগে থাকবো, দেখি কেমন তোর ভূত আসে। আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি। সেদিন আবারও ওই 3টে নাগাদ ঘুম ভাঙে আমার। দেখি বাবা মা অঘোরে ঘুমোচ্ছে। তারপর চোখ যায় সামনের দিকে, দেখি একটা বিভৎস কালো ছায়ামূর্তি সামনে দাঁড়িয়ে আছে। প্রবল জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে যাই আমি। পরদিন সকালে উঠে দেখি বাবা মা আমার পাশে বসে আছে। আমার তখন খুব জ্বর। তাদের থেকে জানলাম রাতে আমার প্রবল চিৎকারে তাদের ঘুম ভাঙে, এবং তারপর থেকে তারা জেগেই আছে। আর আমি যেন ঘুমের ঘোরে এই জন্ম পরজন্ম নিয়ে কিসব যেন কথা বলছিলাম। বাবা মা আমাকে নিয়ে অনেক ডাক্তারের কাছে যান, কিন্তু আমার জ্বর কিছুতেই কমছিল না। শেষে তারাপীঠের এক তান্ত্রিকের কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। তিনি আমায় একটি বেল ডাল দেন এবং বলেন যে আমার পৈতের সাথে সেটি বেঁধে নিতে, আর আরও বলেন 1 বছরের আগে এটি যেন আমি না খুলি, এবং আরও বলেন যে সে নাকি অনেকভাবে চেষ্টা করবে যে আমি যেন এটা খুলে ফেলি, কিন্তু আমি যেন তাতে মন না দিই, আর এই বিষয়ে কোনো প্রশ্ন যেন না করি। তারপর থেকে সত্যি আর ওরকম কিছু ঘটেনি। কিন্তু ঘটনাটার সূত্রপাত হয় এখান থেকে। উঠতি বয়স, গরম রক্ত ছুটছে বুকে, তাই আমিও সেরকম ভূতে বিশ্বাস করতাম না। ঠিক 1 সপ্তাহ পর একদিন আমি শুয়ে আছি ওই চিলে কোঠার ঘরে। মনে হলো আজ বেলকাঠটা খুলেই দেখি না কি হয়। তো সেদিন বেলকাঠ আর পইতে দুটোই খুলে শুয়েছিলাম আমি। এতদিন পর আবারও আমার ঘুম ভাঙে। ওই রাত 3টের সময় আমি দেখি এক অপরূপ সুন্দরী মেয়ে আমার সামনে বসে আছে। আমি কিছুতেই বুঝতে পারছি না কে এটা। শুধু এক বিস্ময়কর দৃষ্টিতে
তার দিকে চেয়ে থাকি। আমার কোনরূপ ভয় কাজ করছিল না। সেই সময় আমার মধ্যে শুধু অবাক হওয়া কাজ করছে। অবাক দৃষ্টিতে আমি চেয়ে আছি। এত অপূর্ব সুন্দরী মেয়ে আমি এর আগে কোনো দিন দেখিনি। এক অদ্ভুত নেশা যেন আমাকে গ্রাস করছে। এরপর থেকে তাকে দেখার ইচ্ছে যেন আমার আরো বাড়তে থাকে। প্রতি রাতে আমি ওই বেল কাঠ আর বইতে খুলে দিতাম আর সকালে পড়ে নিতাম। সে প্রতি রাতে আসতো আর আমি তার দিকে চেয়ে বসে থাকতাম। একটা নেশা কাজ করতো আমার মধ্যে। তারপর সে চলে গেলে পুরো মরার মতো ঘুমোতাম আমি। কোনো সার থাকতো না আমার দেহে। আর বিশ্বাস করবি কিনা জানি না, এর মাঝে আমি রোজ স্বপ্ন দেখতাম, আর যা দেখতাম ঠিক 2-3 দিনের মধ্যে হুবহু একই ঘটনা ঘটতো। ধর পরের দিন কি ঘটবে সবটাই আমি আগে থেকে জানতাম। সবটাই যেন স্ক্রিপ্টেড লাগতো আমার। প্রথমটা একটু অবাক হলেও ধীরে ধীরে সয়ে যায় আমার। বাড়ির কাউকেই আমি কিছু বলিনি এই ব্যাপারে, তবে দিন দিন আমার শরীর ভেঙে যেতে থাকে, চোখ মুখ ঢুকে যেতে থাকে। সারাটা দিনই কেমন যেন একটা ঘোরের মধ্যে থাকতাম। নিজের মনে কথা বলতাম, কারোর সাথে তেমন দেখা করতে চাইতাম না, আর প্রায় জ্বর আসতো আমার। তো বাবা মা চিন্তিত হয়ে আমাকে নিয়ে যায় ওই তান্ত্রিকের কাছে। তান্ত্রিক আমাকে দেখেই বাবা মাকে বলে যে কি হয়েছে। আবারও কিছু শিকড় তাবিজ পরানো হয় আমাকে এবং কড়াভাবে নিষেধ করা হয় যে আমি যেন এটা আর না খুলি। এবং সেই তান্ত্রিক আমাকে বলেন যে আমি নাকি আগের জন্মে তান্ত্রিক ছিলাম আর অনেক ভূতকে নিজের বশে করেছিলাম, আর তারা এখনো মুক্তি না পাওয়ায় আমার কাছে ফিরে আসছে। তারপর তিনি ওই আত্মাদের মুক্তির ব্যবস্থা করেন এবং এরপর থেকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। তো এই ছিল ঘটনা। আশা করছি তোমার ভালো লাগবে। ভালো লাগলে শুনিও। আরও অনেক ঘটনা আছে, ধীরে ধীরে লিখবো। এই ঘটনাটা বলার সময় গায়ে কাঁটা দিচ্ছিল, আর আমি নিজে সেটা লক্ষ্য করেছি। আশা করি প্রেত কথা উন্নতির শিখরে পৌঁছে যাবে। আর এভাবেই চলতে চলতে তোমার ও প্রেত কথার সকল শ্রোতাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় জানাচ্ছি। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। তাই ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে দ্বিতীয় ঘটনাটি। আমি চলে যাব আমাদের আজকে তৃতীয় ঘটনায়। এবং সামনে আসছে কালী পুজো। আপনারা সকলে কীরকম প্রস্তুতি নিচ্ছেন কালী পুজোর অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও পর্যন্ত যেই দুটি ঘটনা শুনলেন কেমন লাগলো, কতটা বিশ্বাসযোগ্য বলে মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদেরকে জানাবেন যে আর কী ধরনের ঘটনা আপনারা শুনতে চান, আপনাদের কোন ধরনের ঘটনা শোনার ইচ্ছে রয়েছে সেটা প্রকাশ করবেন। তাহলে আমরা সবসময় চেষ্টা করব সেই ধরনের আরও ঘটনা প্রেত কথায় আপনাদের সকলকে উপহার দেওয়ার। আমি চলে যাচ্ছি আজকের আমাদের তৃতীয় ঘটনায়। শুনছেন প্রেত কথার 349 নম্বর এপিসোড। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল অন করুন। প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসতে থাকে। চলে যাচ্ছি আজকে তৃতীয় ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। হ্যাঁ গৌরবদা, কেমন আছো? আশা করছি তুমি অনেক ভালো আছো। আমি জয়িতা, হুগলি জেলাতে আমার বাড়ি। 2023 জানুয়ারি থেকে আমি প্রেত কথার এপিসোডগুলি শোনা শুরু করেছি। আমি বরাবরই ভীতু, তাই রাতে তোমার গলায় প্রেত কথা শোনার সাহস রাখি না। দুপুরে স্নান সেরে তারপর শুনি, তাতেই গা ছমছম করে। এসব কথা বলে সময় নষ্ট করব না। আমার নিজের তো কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স নেই, তবে শুনেছি আমার মাসি বাড়িতে ভুতুরে ব্যাপার ঘটে। তার মধ্যে একটা ঘটনা লিখে পাঠাবো। জানি না ঘটনাটা তুমি প্রেত কথার এপিসোডে পড়ে শোনাবে কিনা। যাই হোক, ঘটনাটা লেখা শুরু করি। আমার মেশোরা 2 ভাই ছিলেন। আমার মেশো ছোট আর ওনার দাদা ছিলেন, যদিও তিনি এখন মারা গেছেন। তো মেশোর দাদার 2 বিয়ে। প্রথম স্ত্রী যিনি ছিলেন তিনি কোনো এক রোগজনিত কারণে মারা যান। তা শোনা যায় তিনিই নাকি এই সব ভৌতিক ঘটনা ঘটাতেন। আমার মাসির 2 মেয়ে, 2 দিদির মধ্যে বড় দিদির 2 মেয়ে, যার মধ্যে ছোট মেয়ের নাম বৃষ্টি আর ছোট দিদির 1 মেয়ে যার নাম রিম। মানে জয়িতার মাসির আর কি 2 মেয়ে, এবং 2 মেয়ের মধ্যে যিনি বড় তার মেয়ের নাম হচ্ছে বৃষ্টি, এবং ছোট বোন যিনি তার মেয়ের নাম হচ্ছে রিম।
তো ঘটনাটা বেসিক্যালি ঘটেছিল রিমের সাথে। রিম আর বৃষ্টির ওই বয়সের ডিফারেন্স হবে 3-4 বছরের মতন। কোনো একদিন দুই দিদি মাসি বাড়িতে ছিল। রিম আর বৃষ্টি প্রায় সমবয়সী হওয়ায় ওরা একসাথে খেলে। তো ঘটনা যখন ঘটে তখন রিমের বয়স ছিল 2 কি 3 বছর। সেদিন ওরা দুজন ছাদে খেলতে গিয়েছিল চুপি চুপি, কারণ ওরা জানতো যে ছাদে কেউ যেতে দেবে না। বাড়ির সবাই নানান কারণে নিচে ব্যস্ত, তাই সেভাবে কেউ ওদেরকে খেয়াল করেনি। হঠাৎ বৃষ্টি কাঁদতে কাঁদতে এসে বলে যে ওরা দুজন ছাদের রেলিংয়ের দিকে খেলছিল এবং রিম হঠাৎ করে ছাদ থেকে নিচে বাড়ির পিছনের দিকে পড়ে গেছে। শুনে সবার শরীর ভয়ে আশঙ্কায় ঠান্ডা হয়ে গেছে। রিম বেঁচে আছে তো? যদি বাড়ির পিছনের দিকে পড়ে তাহলে তো ওইটুকু মেয়ের এতক্ষণে আর বেঁচে থাকার কোনো কথাই না। মাসিদের বাড়ির পিছনের দিক মানে একটা সরু গলি মতো, যেটা যাতায়াতের জন্য ব্যবহার করা হতো না। ওটা আসলে দুটো বাড়ির মধ্যেখানে জায়গা। এমনিতেই ওইটুকু বাচ্চা মেয়ে, সে যদি একতলা ছাদ থেকে সমান জায়গাতেও পড়ে তাহলেও সে মারা যাবে। আর ওইটা তো একটা গলি, ওখানে কি নেই? ইট থেকে শুরু করে টিন, লোহা, ভাঙা পেরেক, অ্যাসবেস্টাস, এক কথায় সমস্ত রকমের ভাঙাচোরা জিনিস ওখানে আছে যা মানুষের ক্ষতি ঘটাবে। বৃষ্টির মুখ থেকে ওই কথা শুনে সবাই ছুটে গেল বাড়ির পিছনের দিকে। অবাক করা বিষয়, রিম হাসতে হাসতে ছুটে বাড়ির দিকে আসছে। বললে বিশ্বাস করবে না দাদা, যেখানে ওইটুকু মেয়ে পড়লে তার বেঁচে থাকারই কথা না, সেখানে রিমের গায়ে একটা আঁচড় পর্যন্ত নেই। রিমকে জিজ্ঞাসা করা হলো যে তোর লাগেনি কোথাও? রিম ওর মতো ভাষায় বললো যে না, আমাকে তো ঠাকুর ধরে নিয়েছে বলেও হাসতে লাগে। কিন্তু ওখানে কেউ ছিল না। ওকে যখন জিজ্ঞাসা করা হলো যে এই ঠাকুরকে কেমন দেখতে ছিল, তখনও যেরকম বলল সেটা একদম আমার মেশোর মৃত বৌদির সাথে মিলে যায়। এটা 100% সত্যি ঘটনা।